এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব ইস্যুতে রাতে রাজধানীর কাকরাইল মোড়ে অবরোধে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন ইশরাক ও তার সমর্থকেরা। সপ্তম দিনের আন্দোলনে ইশরাক হোসেনের সমর্থকরা বুধবার সকালে মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করে তারা। এ সময় যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। কিছুক্ষণ পর অবরোধ করা হয় কাকরাইল মোড়। এ সময় ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান তারা। আদালত রায় না দিলে দুপুরে জোরদার হয় আন্দোলন। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ইশরাক সমর্থকরা। ঢাকার জনগণ গত 8 দিন পর্যন্ত লাগাতার তাদের দাবি আদায় করার জন্য রাজপথে রয়েছে। তা আমার মনে হয় যে আজকে এই রায়টা আবার কালকে নিয়ে যাওয়া, এটি আমার কাছে এক ধরনের ষড়যন্ত্র মনে হচ্ছে। একজন মেয়রই পারে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জায়গা খোঁজ খবর নিয়ে নগরবাসীর ভোগান্তি দূর করতে। বৃষ্টি উপেক্ষা করে দিনভর চলে আন্দোলন। নগর ভবনের কার্যক্রমও বন্ধ ছিল। জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক। জানান, দেশের একটা স্বৈরাচার হতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান। সবসময় মনে রাখবেন, আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ। আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি, এর বেশি কিছু না। ক্ষমতা আমাদের জন্য মুখ্য না। যদি মহান আল্লাহ তাআলা চায়, আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন ইশরাক ও তার সমর্থকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো যাবে কিনা তা নিয়ে হাইকোর্টের নির্ধারিত দিনে আদেশ হয়নি। একদিন পিছিয়ে আদেশের নতুন সময় আজ বেলা 11:15টায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মূল শুনানি শেষ হলেও বুধবার আদেশের মুহূর্তে আবারও ঘণ্টাখানেক শুনানি করে দুই পক্ষ। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে ইশরাকের সমর্থকদের অবস্থান, আর আদালতের ভেতরে তার হয়ে আইনি লড়াইয়ে বিএনপির আইনজীবীরা ছিলেন। ইশরাককে শপথ না পড়ানোর আবেদনের রিটকারীর আইনজীবী ও এনসিপির আইনজীবীরাও। বুধবার পূর্ব নির্ধারিত সময় বেলা 12:30টায় উভয় পক্ষের উপস্থিতিতে বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চ রিটের বিষয়ে আদেশ দেওয়ার মুহূর্তে ইশরাকের আইনজীবীরা আবারও যুক্তি তুলে ধরে বলেন, এ বিষয়ে রিটই আইনসম্মত নয়। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেওয়ার প্রসঙ্গ তুললে রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ খারাপ নজির সৃষ্টি করবে কিনা সেই প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে দেশে বিচারিত করলো, দেশ সাহায্য দিল না, থাইল্যান্ডের রাস্তাতে পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। এদিন আবারও ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইশরাকের মামলার আবেদনে নানা আইনি অসঙ্গতি তুলে ধরে শপথ না দেওয়ার পক্ষে আদেশ চান রিটকারীর আইনজীবী। যে 2 জন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেটও প্রকাশ করে ইসি, কিন্তু তাকে শপথ পড়ানো হচ্ছিল না। এর মধ্যে রায় ও গেজেট প্রকাশ চ্যালেঞ্জ করে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবশেষে গুঞ্জনে সত্য হলো, জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব থাকছেন না। উপদেষ্টার দাবি অপসারণ নয়, জসিমউদ্দিন নিজেই দায়িত্ব ছাড়ছেন। বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও জানান, ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই। এছাড়া পুশিন ইস্যুতে দিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তাগিদও দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব করা হয় জসিমউদ্দিনকে, কিন্তু মাত্র ৮ মাসের মাথায় প্রশ্ন ওঠে তাকে নিয়ে। এ মাসের শুরুতেই তাকে অপসারণের গুঞ্জন ওঠে। নিষ্ক্রিয় ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে। বুধবার উপদেষ্টা জানালেন জসিমউদ্দিন নিজে থেকেই সরে যাচ্ছেন। কোনো চাপে এই সিদ্ধান্ত কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুশিন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে। ভারতীয়দের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করার বিষয়ে দিল্লিতে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তৌহিদ হোসেন বলেন, নিয়ম ভেঙে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। কূটনৈতিক শফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 1 মাস পর উপদেষ্টা জানালেন তার দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কারো সঙ্গে কোনো আলোচনা করেনি, করবেও না, এমন স্পষ্ট অবস্থান জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাজধানীর বেইলি রোডে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই বিষয়ে কারো সঙ্গে কোনো আলোচনা ভবিষ্যতেও হবে না। মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যু নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, দুর্যোগকালে বিপদগ্রস্ত অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে করিডোর, কিন্তু এখানে কাউকে সরানো হচ্ছে না, তাই করিডোরের প্রয়োজন নেই। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। মানবিক করিডোর দেওয়ার বিষয়টি সার্বভৌম সিদ্ধান্ত, তাই এ বিষয়ে অন্য দেশেরও কোনো চাপ নেই বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান জানান, আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সফলভাবে মব ঠেকানোর কারণে রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশইনু মার্মাকে বিশেষ পুরস্কার দিয়েছেন ডিএমপি কমিশনার। পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে মব নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়। বুধবার রাতে ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। জানা যায়, সোমবার রাতে ধানমন্ডিতে প্রকাশনা সংস্থা হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টা করে একদল তরুণ।
তিনি জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 3 জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওসি কেশোইনু মার্মা পুরোটা সময় ঘটনাস্থলে ছিলেন। পরে মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় 3 জনকে ছেড়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মসূচিতে নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিও করেন। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ, বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে। যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ড একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলা হবে বলেও জানান এনসিপি নেতারা। একই সাথে তারা সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে জানান, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপির নেতারা। ইসি পুনর্গঠন করতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনের এনসিপির দাবিকে রাজনৈতিক বিষয় বলছে নির্বাচন কমিশন। এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সেই সিদ্ধান্ত নেবে সরকার। বুধবার ইসির 5ম সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের এই কথা বলেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বুধবার সভা করে নির্বাচন কমিশন। সিইসি সভাকক্ষে প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হয়। সিইসি সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ কর্মকর্তারা। এ সময় নির্বাচন ভবনের বাইরে এনসিপির বিক্ষোভ চলছিল। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে চলছিল সেই বিক্ষোভ। কমিশন সভা শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় তুলে ধরে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের ওপরেই নির্ভর করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক আন্দোলনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কারো কোনো অভিযোগ নেই, অথচ তাদের সরাতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। নির্বাচনের দাবি থেকে দৃষ্টি সরাতে একের পর এক নাটক চলছে বলেও দাবি তার। সরকার ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ সময় দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ করছেন সমর্থকরা। এই নিয়ে আরো জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে আপনি কাকরাইল মোড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে অষ্টম দিনের মতো আন্দোলনটি চলছে। গতকাল থেকে আমরা দেখেছি যে সড়কে নেমে সড়ক অবরোধ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো এবং তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে তার কর্মী সমর্থকরা এবং ঢাকা দক্ষিণের বাসিন্দারা যে আন্দোলনটি আসলে করছেন, সেই আন্দোলনের গতকাল তারা কেউই এই সড়ক ছেড়ে যায়নি। পর্যায়ক্রমে বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা এসে পর্যায়ক্রমে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এর আগে 6 দিনের যে আন্দোলনটি দেখেছি, 6 দিনের আন্দোলনে দেখেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত আন্দোলন চলেছে। এরপরে নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা তারা ফিরে গেছেন পরের দিনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু গতকালকে আপনি জানেন যে হাইকোর্টের একটি শুনানির রায় ছিল, সেই রায়টি যেহেতু আসলে প্রকাশ করা হয়নি, আজকে সেই রায় ঘোষণা করা হবে। সেজন্য যারা আন্দোলনটি করছেন তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না রায় ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে। আপনি যে শুনানির কথা বলছেন, আজকে তো 11:15টায় সেই শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে কি আর কিছু জানতে পেরেছেন? বিশেষ কোনো কর্মসূচি রয়েছে এর জন্য? দেখুন, এখনকার কর্মসূচি হচ্ছে যে শুনানির যে রায়, সেই রায় ঘোষণা না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। তবে আমরা নেতাকর্মীদের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান নিয়ে থাকবেন। তবে রায়ে যদি আসলে অন্য কিছু হয় বা রায়ে যদি শপথ বাক্য পাঠ না করানোর পক্ষে যদি আসলে কর্মসূচি ঘোষণা করবেন, তবে এখানে যারা কর্মী সমর্থকরা যারা আন্দোলন করছেন তাদের কথা হচ্ছে একটাই, সেটি হচ্ছে যে শপথ বাক্য যতক্ষণ পর্যন্ত না পাঠ করানো হবে, যতক্ষণ না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এই আদালত একটি রায় দিয়েছে, সেই রায়ের পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ বাক্য পাঠ না করাতে সরকারের উপদেষ্টা, দুজন উপদেষ্টার দিকে তারা অভিযোগের তীরটি ছুটছেন। একজন হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং অন্যজন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং তাদের পদত্যাগ কালকে ইশরাক হোসেন যেমন দাবি করেছেন, তেমনি তার সমর্থকরা যারা আছেন তারাও উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন। এবং তারা বলছেন যে শপথ বাক্য পাঠ করানো নিয়ে সরকারের পক্ষ থেকে আসলে তালবাহানা করা হচ্ছে, সেই তালবাহানাটা তারা মানেন না। তারা চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে যেন মেয়রের দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হোক। তো আমার কাছে কাকরাইল থেকে এটি ছিল এখনকার সবশেষ। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আগামীতে সব সংসদ সদস্য ও চেয়ারম্যানদের চিকিৎসা সরকারি হাসপাতালে নেওয়া বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডির সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
এদিকে চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা রুখতে ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইনের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে যুবদের সংস্কার ভাবনা নিয়ে সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যোগ দেন স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও তরুণ সমাজের প্রতিনিধিরা। এ সময় স্বাস্থ্য খাতে স্বল্প বাজেট বরাদ্দ, প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবার বেহাল দশা, রাজনৈতিক ছত্রছায়ায় দুর্নীতির মতো বিষয়গুলো উঠে আসে। তবে সাম্প্রতিক সংস্কার প্রস্তাবে রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় সুপারিশ, বলছেন সংশ্লিষ্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের মতো দেশগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য জিডিপির 5% অর্থ বরাদ্দের সুপারিশ করে এবং আমাদের এই সংস্কার কমিশন কিন্তু সেটি তার সুপারিশ মারাতেও তুলে ধরেছে। স্বাস্থ্য যেহেতু খুব টেকনিক্যাল বিষয়, এটাকে আলাদা করে ফেলতে হবে। কোনো মিনিস্ট্রি থাকবে না, যেটা থাকবে ওটা হলো হেলথ সার্ভিস অথরিটি অ্যান্ড হেলথ কমিশন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ডিজিটাল হেল্পলাইন চালু করলে ত্বরান্বিত হবে চিকিৎসা সেবা। একটা ডাক্তারের কাছে গেলে হয়তো একরকম চিকিৎসা হচ্ছে, আরেকজনের কাছে গেলে কেন আরেকরকম চিকিৎসা হচ্ছে। যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে, ক্লিনিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে সেবাটা দেয়া হবে সেটার একটা ন্যাশনালি এগ্রিড ক্লিনিক্যাল গাইডলাইন থাকা প্রয়োজন। এবং এটা যখন থাকবে, পাশাপাশি আপনার যখন ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, তখন খুব সহজেই বোঝা যাবে কোথায় ব্যত্যয় হচ্ছে। বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এদেশের রাজনীতিবিদরা এদেশে চিকিৎসা নেন না বলেই হাসপাতালগুলো এত অবহেলিত। আপনি যেই কয় বছর এমপি বা চেয়ারম্যান থাকবেন, আপনাকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে একেবারে আইন করে, বিকজ এই চোরের দেশে তো আর কোনো উপায় নাই। এ সময় আলোচকরা বলেন, চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি আমদানি করার পাশাপাশি সে অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও নজর দেওয়া জরুরি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় তিনি ও তার সহযোগীরা ডিএনসিসির কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ কর্তৃপক্ষের। বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়। তবে অভিযোগ নাকচ করে ডিএনসিসির প্রশাসকের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি। এতে বলা হয়, সিটি কর্পোরেশনের বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজের অভিযোগ আড়াল করে অন্যত্র দৃষ্টি ঘোরাতেই নুরুল হক নূরের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন। বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ে মানুষকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। কক্সবাজার সৈকতের প্যারাসেইলিং পয়েন্টে মার্কিন দূতাবাসের সহযোগিতায় 4 দিনের এই প্রশিক্ষণ শেষ হয় বুধবার। প্রশিক্ষণে অংশ নেন চট্টগ্রাম ও কক্সবাজারে ফায়ার সার্ভিসের 15 সদস্য। সাগরে গোসলে নেমেছেন কয়েকজন পর্যটক। ঠিক তখনই প্রবল ঝোড়ো হাওয়া, স্রোতের টানে ভেসে যেতে থাকেন তারা। মুহূর্তে দমকল কর্মীরা নেমে পড়েন উদ্ধারে। অচেতন এক পর্যটককে উদ্ধার করে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে বুধবার এই মহড়া দেয় ফায়ার সার্ভিস। তাদের প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। ইউএস এম্বাসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং এয়ারফোর্স ছিল, তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং, এটা 4 দিন ব্যাপী, 18 থেকে 21 তারিখ পর্যন্ত। কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম ও কক্সবাজার ফায়ার সার্ভিসের 15 কর্মকর্তা ও অগ্নি নির্বাপন কর্মী। দুর্যোগে আটকে পড়াদের উদ্ধারে সরঞ্জামের পূর্ণ ব্যবহার নিশ্চিত করাই ছিল প্রশিক্ষণের অংশ। বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে, যদি কখনো কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায়, সেখানে আমরা খুব দ্রুত কিভাবে ভিক্টিমকে উদ্ধার করতে পারি। তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে, আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারবো। কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের সনদও দেন প্রশিক্ষকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে 3টি পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা টিসিবি।
তবে এবার স্বল্প আয়ের মানুষের জন্য পণ্যের দাম বাড়ালো সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দামে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৩৫ টাকায়, যা আগে ছিল ১০০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হবে ৮০ টাকায়, আর চিনি কেজি ৮৫ টাকা, যা আগে ছিল ৭০ টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি খোলা ট্রাকেও পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে ৬৯০টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে বলেও জানায় টিসিবি। দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার যুব সমাজ। এক্ষেত্রে কর্মসংস্থানের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার। বুধবার সিপিডির সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। কর্মসংস্থানের সাথে প্রযুক্তিগত উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সিপিডির। এছাড়া দক্ষতা উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ও জরুরি। দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছর শেষে দেশের শিক্ষিত বেকারের সংখ্যা ২৬,১০,০০০। বিশাল এই জনসংখ্যার কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে সিপিডির আলোচনায়। কর্মসংস্থানে কারিগরি খাতের শিক্ষার্থীদের চাহিদা বেশি, তাই এ খাতে মান উন্নয়নের পরামর্শ দেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও সহজলভ্যতার বিষয়ে জোর দেন আলোচকরা। ৩টা বি বাদ দেন, বিসিএস, ব্যাংক এন্ড বিদেশ, এটা বাদ দেন। আনলেস ইউ ওয়ান্ট টু গো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল, ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন। দেয়ার আর লট অফ জবস। সিপিডির মতে সংকুচিত হওয়া শ্রমবাজারে বিনিয়োগ স্থবিরতা কাটানো জরুরি। এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সংস্থাটির। উন্নততর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি নীতিমালা, সরকারি উদ্যোগ, ব্যক্তি খাতের উদ্যোগ এটি প্রয়োজন। এ সময় কর্মসংস্থানের খোঁজে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কার্যকর প্রশিক্ষণের তাগিদ দেন তিনি। এডুকেটেড বেকার ইউথ, এবং এডুকেশনের পরে সবাই চায় সরকারি চাকরি। সরকারি চাকরি হলো ফার্স্ট। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন ও সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার। কাজে আমি মনে করি যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে অন্যরকম। আলোচনায় জানানো হয়, ভাষাগত কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারলে এই বেকার সমস্যা দূর হতে পারে। এছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা দিতে পারলে কর্মসংস্থান বাড়বে বলেও জানান আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরে নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। টানা বৃষ্টিতে কুড়িগ্রামেও নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ৯টি উপজেলার ৪০০ হেক্টর ফসলি জমি। এদিকে বর্ষার আগেই রংপুরের ৩ উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী জেলা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজানের ঢলে দ্রুত বাড়ছে ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরের নদীর পানি। বন্যায় ধানের ক্ষতি হয়, পানি আমাদের বাড়ি ঘরে উঠে রান্না বান্নার কষ্ট হয়। পানির জোয়ারে যেগুলো আবার ধরছে, আপনার তো পানি হওয়ার সম্ভাবনা বেশি, যেন তাড়াতাড়ি পুকুর কাটতেছে। কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আগাম বন্যা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। কৃষকদেরকে বলতেছি তাদের যে যারা নিজেরা যেন ধানটা কেটে নেয়। আশা করতেছি যদি আকাশের অবস্থা ভালো হয় তাকে আগামী ১ সপ্তাহের মধ্যে আমাদের প্রায় ৯৯% ধান কাটা হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করতেছি। আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে, সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সকলের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিব যে এই বন্যা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ ১৬ নদ নদীর পানি বাড়ছে। ৯ উপজেলার ৪ শতাধিক হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানির জন্য খুব অসুবিধা, ১,০০০ টাকা সেট তাও লোক পাওয়া যাচ্ছে না, ধান কাটা যাচ্ছে না। পানিগুলো না নামা পর্যন্ত আমার কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না। এদিকে তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে কিছু বসতঘর। নতুন করে যে পানিটা আসছে, আসার পরে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের এই মূল্যবান সম্পদগুলো প্রতি বছরেই এই তিস্তা বিলীন হয়ে যাচ্ছে।
বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ প্রায় 22 কিলোমিটার সংস্কারের কাজ চলছে জানায় পানি উন্নয়ন বোর্ড। 19.5 কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। যে ঝুঁকিপূর্ণ অংশগুলো থাকবে এটা পরবর্তী বছরে নতুনভাবে সেগুলোতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদীর তীর রক্ষা বাঁধের 45 কিলোমিটার এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 18টি পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও পশিনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 4 শিশু ও 7 নারীকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বিজিবি জানায় বুধবার রাত 11:30টার দিকে গাটিয়ার ভিটা সীমান্তে ভারতীয় কাঁটা তারের বেড়ার গেট খুলে 4 শিশু ও 7 নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। খবর পেয়ে বিজিবি তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে তাদের পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। তবে স্থানীয়দের দাবি 2 দফায় অন্তত 50 জনকে পুশিন করা হয়েছে। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পালিয়েও যায়। নদ নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে আগাম বন্যার সংখ্যা। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে তো নদ নদীর পানি বাড়ছে, এক্ষেত্রে বন্যার আশঙ্কাও জোরালো হচ্ছে। এর জন্য কি আগাম কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালতেবাড়ির গারো পাহাড়ের যে অববাহিকায় আমাদের যে এই যে 4টি নদী রয়েছে, সোমেশ্বরী, মহারশী, ভুগাই এবং চেল্লাখালী, এই নদীগুটি গত প্রায় 1 সপ্তাহ থেকে এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে কিন্তু এই নদীগুলিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং ইতিমধ্যেই কিন্তু আপনার আমাদের এই এলাকার যে নিম্নাঞ্চলগুলি রয়েছে, নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 11 হেক্টর জমির বোরো ধানের আবাদ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া 95 ভাগ জমির আবাদ কিন্তু ইতিমধ্যেই ধান কাটা শেষ হয়েছে। পাশাপাশি আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটা হলো যে গত রাত থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতিমধ্যে কিন্তু উজানের দিকে নদীর পানি কমতে শুরু করেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যে আপনার বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে, এই জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবাই কিন্তু মিটিং করে এবং প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয়ে কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে টিন থেকে শুরু করে এগুলো সাহায্য চেয়ে আবেদনও করা হয়েছে বলে আমাদেরকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের গত বছর যে বন্যা হয়েছে এই এলাকায় কিন্তু ব্যাপকভাবে কৃষি আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এবছর কিন্তু কৃষকরা, এই এলাকার কৃষকরা কিন্তু আগাম ধান চাষ করার কারণে ইতিমধ্যে কিন্তু 95 ভাগ জমির ধান কেটে ফেলা হয়েছে, যে কারণে ক্ষয়ক্ষতির যে একটা আশঙ্কা, বড় ধরনের আশঙ্কা করা হয়েছিল, এই আশঙ্কা থেকে অনেকটাই মুক্তি পাওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটা বিষয়, আমি কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কৃষকদের পাশে রয়েছে এবং কৃষকদেরকে যেসব ধান। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। শেরপুর থেকে আগাম বন্যার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। কুমিল্লায় ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70 ভাগ মানুষই এই রোগে আক্রান্ত। ছোঁয়াচে হওয়ায় শিশু থেকে সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। চিকিৎসকরা বলছেন সঠিক চিকিৎসা না নিলে জীবনের জন্য হুমকিও হতে পারে স্ক্যাবিস। কুমিল্লায় উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস। শুরুতে ঘামাচির মতো দানা থেকে তীব্র চুলকানি, পরে রোগীর হাতে, তালু, আঙ্গুল, পেট, ঘাড়, কোমরসহ বিভিন্ন জায়গায় জন্ম নেয় স্ক্যাবিসের ব্যাকটেরিয়া। অন্য উপসর্গের মধ্যে রয়েছে ঘা, জ্বর ও শরীর ব্যথা। সবারই বাচ্চার হাতে আছে, পায়ে আছে, হাতে ঘুমাইতে পারে না। ডাক্তার দেখানোর পর ওষুধ নিছি, খাওয়াইতেছি, ও লোশনই দিছে, কিন্তু কমতেছে না, আবার দেখা দিছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশুদের সংখ্যা বেশি। চিকিৎসায় ভালো হলেও অনেকেই দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন স্ক্যাবিসে। শরীরের কন্টাক্ট বাচ্চা থেকে বাচ্চা থেকে বাবা মা, বাচ্চা থেকে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের ছড়ায়,
কাপড় চোপড়ের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ফ্যামিলি মেম্বার সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে। সার্কোপটিস স্ক্যাভিয়া নামের এক ধরনের পরজীবীর আক্রমণে এ রোগের সূত্রপাত। একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমণ দ্রুত হলেও রোগটি প্রতিরোধযোগ্য বলছেন চিকিৎসকরা। ভ্যাপসা ওয়েদার থাকে, বাতাসে হিউমিডিটি বাড়ে, তখন এগুলা বেশি হওয়ার সম্ভাবনা। মানুষের সংখ্যা যত বাড়ে, বাসা বাড়িতে, রাস্তাঘাটে, স্কুল কলেজে, সব জায়গাতেই যেখানে বাড়ে এবং গরম হওয়ার কারণে এই সমস্যাটা আরও বাড়ছে। স্ক্যাবিসে সংক্রমিত ব্যক্তি দ্রুত চিকিৎসকের পরামর্শ না নিলে আক্রান্ত হতে পারে পুরো পরিবার। রোগটি প্রতিরোধে চিকিৎসকের পরামর্শের সাথে জনসচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন সিভিল সার্জন। এই রোগটা যখন নাকি পরিবারের একজন হয়, ওই পরিবারে যারা আছে, যেহেতু একই পরিবারের লোকেরা আরেকজনের সাথে কোনো না কোনোভাবে কাপড় চোপড় বিছনা এগুলো শেয়ার করে, সেই কারণে এটা পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। কুমিল্লা স্ক্যাবিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। সঠিক সময়ে চিকিৎসার অভাবে রোগটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সাপ্তাহিক হাটগুলোতে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। গতবারের তুলনায় পশুর সংখ্যা বাড়লেও দাম কমেনি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় দামও এবার কিছুটা বেশি হতে পারে। গত বছর বরিশালের 6 জেলায় কোরবানি হয় 4.5 লাখের বেশি পশু। এর বিপরীতে এবার বিভাগে 7,500 খামার ও ব্যক্তি পর্যায়ে 64,000 বেশি পশু লালন পালন করা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে তোলা হচ্ছে গরু ও ছাগল। গতবারে চেয়ে পশুর দাম বেশি বলে দাবি সাধারণের। আর বিক্রেতাদের দাবি সময়ের সাথে বেড়েছে পশু লালন পালন খরচ। দাম গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে। আমরা চয়েস করতে আসছি, আমার বাবা আসছে, তারপর গরু লাইভ ওয়েটা কিনবে। 5-6 মাস লালন পালন, লং টাইম লালন পালন করলে আমাদের A to Z ভ্যাকসিন কমপ্লিট করতে হয় গরুকে, ঠিক আছে। এগুলো করলে খরচ পোষানো যাচ্ছে না। লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় 88,000। এর বিপরীতে কেবল গরুই লালন পালন করা হচ্ছে 1,39,000। ভালো দাম নিশ্চিতে অবৈধ পথে গরু প্রবেশ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এই গরু পালতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অনেক সময় আমরা এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। গোখাদ্যের দাম বেশির কারণে গরুর কষ্টটা অনেকটাই একটু বাড়তি পড়ছে। তো যদি ইন্ডিয়ান গরু যেভাবে আসতেছে, যদি ইন্ডিয়ান গরু যদি আসে, তাহলে আমরা খামারিরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। চাহিদার তুলনায় বেশি পশু লালন পালন করা হচ্ছে নড়াইলেও। আসন্ন কোরবানি উপলক্ষে চলছে পশুর বাড়তি পরিচর্যা। তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, লিফলেট বিতরণ দিয়েও আমরা সচেতন করে থাকি। এসব আপনি জেনে খুশি হবেন, আমরা এই সমস্ত খামারের বাড়িতেও পরিদর্শনে যাই। জেলায় এবার ছোট বড় 4,000 খামারি প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এর মধ্যে 23,000 গরু এবং 31,000 ছাগল। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় 14,000 পশু অন্য জেলায় পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।